এই সেক্টরটা সেম একটা যুদ্ধের মতো। এখন বলতে পারেন মমিন ভাই আপনি কি যুদ্ধ করছেন? না, আমি যুদ্ধ করি নাই, তবে আমি উপলব্ধি করতে পারি যুদ্ধ দেখছি। এই সেক্টরে যারা আসবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে 1 বছরের ভিতরে আমি 1 টাকাও পাবো না। আমি শ্বশুর বাড়িতে যেয়ে 4-5 দিন থাকতে পারবো না, আমি কক্সবাজার যেয়ে ঘুরতে পারবো না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো না, আমার ফ্রাইডে থেকে কাজ করতে হবে। যদি এগুলা মাইনে নিতে পারে তাহলে তারা যেন এই সেক্টরে আসে। এবং অবশ্যই 1 বছর মানে নর্মাল 10 বছরের সমান। শুরু করছিলাম 2 পিস দিয়ে, আর আমার বাইরে ওঠার সময়টা খুব কম, মানে 2.5 বছর থেকে 3 বছর এরকম। সো আমার এখানে বাড়তি আছে। আমি যেমন শুরু করছিলাম বলতে গেলে 50,000 টাকা দিয়েই, এখন আলহামদুলিল্লাহ আমার টোটাল অ্যামাউন্ট 57 লাখ। যারা বড় খামারি তাদের কথা আমি বলতেছি না, আমি আমার কথা বলতেছি। যারা আমার মতো ক্ষুদ্র ছোট খামারি তাদেরকে অবশ্যই ফিজিক্যালি থাকতে হবে। ফিজিক্যালি না থাকলে আপনি প্রফিট পাবেন না, এবং যা নিয়ে আসবেন তা আপনার শেষ হয়ে যাবে। এটাই সত্যি, এটাই সিরিয়াস। এই কথা কেউ বলবো না, কোনো ইউটিউবে নাই, কেউ বলেও না, এটাই বাস্তব কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই দেশের মাটিতে দেখতে পাচ্ছেন পেছনে অসংখ্য গাড়ল লালন পালন হচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি মুন্সিগঞ্জ জেলার বালুচর এলাকায়। এটি মূলত ঢাকা থেকে খুব সন্নিকটে, যদিও মুন্সিগঞ্জ জেলা, কিন্তু মুন্সিগঞ্জ জেলার একবারে শেষ প্রান্ত বালুচর চৌরাস্তা এলাকা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশ ও মাটি অ্যাগ্রো ফার্ম। এই ফার্মের স্বত্বাধিকার মুমিন হোসেন ভাই। দীর্ঘদিন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে দেশে এসে গবাদি পশু সেক্টরে কি করবেন এসব নিয়ে চিন্তা ভাবনা করতেছিলেন। এর মধ্যে তার কাছে লাভজনক এবং ভালো লেগেছে এই যে গাড়ল, এই গাড়ল তিনি লালন পালন শুরু করেন। আপনারা জানবেন যে এই মুন্সিগঞ্জ, ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা, বিশেষ করে পদ্মা সেতুর আশেপাশে অনেক চর অঞ্চল রয়েছে যেখানে প্রচুর পরিমাণে গবাদি পশু লালন পালন হয়। এখানে চর অঞ্চল হওয়াতে এগুলোতে আপনি উন্মুক্তভাবে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো লালন পালন করা সম্ভব। সেই জায়গা থেকে তিনি এই দুম্বাটাকে লাভজনক মনে করে শুরুতে 2টা দিয়ে শুরু করেছিলেন। পরবর্তীতে এটি লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে এখন গাড়ল পালন করতেছেন। এখানে প্রায় 3 শতাধিকেরও বেশি গাড়ল আমরা দেখতে পাচ্ছি। এগুলো এই জমির ঘাস, খরচ ছাড়াই ঘাস হয়েছে। সেই ঘাসগুলো কিভাবে খাচ্ছে একটু দেখলে বুঝতে পারবেন। বিনা খরচে এভাবে গাড়ল পালন করে লাভবান হচ্ছেন এই এলাকার মমিন হোসেন। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার গাড়ল লালন পালনের বিভিন্ন বিষয় জানবো। এই গাড়ল লালন পালন তিনি কিভাবে করতেছেন, কোন ধরনের ব্যবস্থাপনা এটাকে দেখভাল করা হচ্ছে, এসব বিষয় জানবো। সেই সাথে আমার পেছনে বিশাল বড় একটি শেড দেখতে পাচ্ছেন। এই শেডটাতেও তিনি অনেক ইনভেস্ট করেছেন এই গাড়ল রাখার জন্য। শেডে কেমন খরচ করেছেন, কোন ধরনের শেডে গাড়ল রাখতে হয়, এদের খাদ্য আবাসটা কি খাচ্ছে, কি ভ্যাকসিনেশন থাকে, গাড়ল পালন আমাদের দেশের জন্য কতটা লাভজনক, কোনো উদ্যোক্তা গাড়ল পালন করতে চাইলে কিভাবে করবে সেসব বিষয় জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন মমিন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। একবারে পড়ন্ত বিকালে এসে যে মৌচাকের মতো তাক বসিয়েছেন গাড়ল বা দুম্বার, দেখে খুবই ভালো লাগতেছে। মাটি কি এই সময়টাতে চড়ানো হয় না সারাদিনেই থাকবে এভাবে? সারাদিন চড়ানো হয়, এখন গরমের দিন তো। জি। 6টা থেকে শুরু হয়, একবারে সন্ধ্যাবেলা মাগরিবের সময় আর কি ভিতরে যায়। মাশাআল্লাহ। এটা কি ঘাস খাচ্ছে এগুলো? এগুলো আমাদের যে দেশি গাছগুলো আছে না, মিক্স, ওই গাছগুলো আর কি। দেশি এগুলো জমিতে কি হতো? এখানে আলু চাষ হইতো। জমিটা পরিত্যক্ত থাকবে কতদিন? এটা পরিত্যক্ত থাকবে আরো 4 মাস, মানে 4 পানি মাস। চলে আসবো তো এইভাবে পরিত্যক্ত থাকবো। যখন আবার পানি চলে যাবো তখন আবার আলুর সময় আসবে। মানে একবারই ফসল করা হয় এই জমিতে। খামার ওইটা না? জি জি, খামার হয়েছে। মাশাআল্লাহ, খামার তো বেশ সুন্দর করছেন। খামার দেখবো, একটু গাড়লগুলো দেখি। এগুলো তো বেশ ভালোই সুটাম দেহের দেখতে পাচ্ছি। এখানে মোট কতগুলো এখন গাড়ল আছে? এখন 280 পিসের মতো আছে। 280 পিস? জি। কতগুলো মা গাড়ল আছে এবং কতগুলো পাঠা আছে? দুম্বা আছে 2টা, দুম্বা দিয়ে আমার খাবার হইতেছে সবগুলা। দুম্বা দিয়ে ক্রস করাচ্ছে? হ্যাঁ, দুম্বা দিয়ে ক্রস করে দিতেছি। গারল এখন আপাতত বন্ধ, ক্লোজ গারল দিয়া। এখন আর আমি কোনো ব্রিডিং করে দিতেছি না। বাচ্চাও পাইতেছি, বাচ্চা আছে, আপনারা একটু পরে দেখাম। বাচ্চাও দেখাবেন? জি। মাশাআল্লাহ। তাহলে এখন কি পুরোটাই গাড়লের কোনো পাঠা এখানে নাই? না না, গারলে কোনো পাঠা নেই, দুম্বার সব দুম্বা। আচ্ছা, এই দুম্বা দিয়ে ক্রস করাতে এদের কোনো সমস্যা হচ্ছে না? না না না, কোনো রকম কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ। কতগুলো করছিলেন? 310টা ছিল। 310টা। মানে এখন প্রেগনেন্ট অবস্থায় কতগুলো আছে? এখানে ম্যাক্সিমামই প্রেগনেন্ট, নিউ অ্যাডাল্ট, কিছু বাচ্চা, আর আপনার হয় সাথে বাচ্চা আছে না প্রেগনেন্ট আছে, এই অবস্থা আর কি। মানে পাঠা যেহেতু আছে কন্টিনিউ বাচ্চা হচ্ছে, আবার প্রেগনেন্ট ওখানে হয়ে যাচ্ছে। জি, সাইলেন্ট হিট তো বুঝতে পারেন না ওরা নিজে? না না না, এটা সাইলেন্ট হিট, এরা ওদেরটা ওরাই বুঝতে পারে এবং হয়ে যায়। আর প্রাকৃতিকভাবে লালন পালন করা হয় তো, এমন হয় না যে এগুলা মানে হিটে আসে না, বাচ্চা নেন, এরকম কোনো সম্ভাবনা নেই। তো এখন তো বিকালবেলা, একটু পরে হয়তো ঘরে তুলবেন, তাই না? হ্যাঁ, একটু পরে।
একটু দাম দরের একটু ধারণা আমাদের দিয়ে দেন, কোন ধরনের গাড়লগুলোর দাম কেমন, যেহেতু কোরবানি চলে আসছে, অনেকে তো গাড়ল দিয়েও কোরবানি করে। হ্যাঁ, একটু গারলের খাসি আমার এখানে আছে, কেউ চাইলে নিতে পারবো। এখানে আমার 12 থেকে 14 পিসের মতো খাসি আমি রেডি করছি কুরবানির উদ্দেশ্য করে। আর মা গারলের ব্যাপারটা আপনার 14,000 থেকে শুরু, 50,000 টাকা দামের গারল আছে। আর বাচ্চা 5,000 থেকে শুরু, 14,000 টাকার বাচ্চা আছে। বিভিন্ন প্রজাতি, এগুলো তো বাচ্চা না? জি, এখানে বাচ্চা। এগুলোর বয়স কেমন হয়েছে? ওইটা আপনার 2.5 মাস, এটা আপনার 4 মাস। আচ্ছা, এগুলোর দাম কেমন হবে? এইগুলা 10,000 টাকা পিস। সকালে এদেরকে কিছু খাওয়াইছেন না এমনি মাটি দিয়ে দিচ্ছেন সরাসরি? না, আমি ওদেরকে কোনো এক্সট্রা কোনো খাবার দিই না। যদি বৃষ্টির দিন হয় সেক্ষেত্রে ভিন্ন কথা। নেপিয়ার আছে আমার নিজস্ব, নেপিয়ার গাইটা দিই। সাইলেস আছে আমার নিজস্ব, আমি সাইলেস খাওয়াই। আর যদি বৃষ্টি না হয় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে। আপনি দেখতে পারবেন অলমোস্ট এখন আমাদের আসরের সময় পার হয়ে গেছে। পেটের দিকে তাকালে বোঝা যাবে যে ওদের পেট একটু খালি নেই, কয়েকটা তো শুয়ে পড়ছে। মানে এত বেশি পেট ভরছে, ওই যে ওইদিকে দেখা যাইতেছে শুয়ে পড়ছে। ওদের খাবারের আসলে বলতে গেলে তেমন শেষ নেই, আনলিমিটেড। হ্যাঁ, এরা খুব খায়। ওদের কয়েকটা বিষয় আছে, যেমন ওদের কৃমিটা করতে হবে, যেটা না করলেই না। আর ওদেরকে বার্মিক করতে হবে, না হলে চামড়ার সমস্যা হবে। বার্মিকটা প্রতি 2 মাস পর পর করতে হবে, যেহেতু চারণভূমি করতে হবে। আর আপনার কি বলে, লোম কাটতে হবে। লোম না কাটলে আপনার সমস্যা বলতে ওদের মানে শরীরে মাংস কম আসবে। আচ্ছা, লোম কাটতেই হবে, বছরে 2বার 3বার কাটলে ভালো হয়। ভ্যাকসিনেশনগুলো কি কি থাকে বাৎসরিক? বাৎসরিক কোনো ভ্যাকসিন, পিপিআর এগুলো আমি করি না। আমার করেনি আপনি? না, প্রিপেয়ার করি না। করা তো দরকার হয়তো বৈজ্ঞানিকভাবে। না, বৈজ্ঞানিকভাবে মূলত আমার যতটুকু শিক্ষা এই ব্যাপারে, আমি জানি যে পিপিআরটা মূলত তৈরি হয়েছে ছাগলের জন্য। আচ্ছা, জি। গাড়ল বা না, গাড়লের জন্য। আপনি এই সেক্টরের সাথে যুক্ত হলেন কিভাবে, কত বছর আগে, এবং পেশা জীবনে কি কি করেছেন, কিভাবে অ্যাগ্রো সেক্টরে আসলেন, দেশ ও মাটি অ্যাগ্রো কিভাবে শুরু হলো? দেশ ও মাটি এগ্রো শুরু হয়েছে আপনাদের মতো যারা ভিডিও করেন, এবং আপনাদের থেকে আমরা অনুপ্রাণিত। আমি যখন বাইরে ছিলাম, আমি দীর্ঘদিন এই আপনাদের ভিডিও দেখছি, তখন আমার হৃদয়ে লালন করছি, এবং আমার পশু পাখির প্রতি আলাদা একটা সফট কর্নার আছে। বাইরে ছিলেন বলতে প্রবাসে ছিলেন? প্রবাসে কত বছর? দীর্ঘ 10 বছর ছিলাম। 10 বছর? হ্যাঁ। আচ্ছা, লং টাইম পার করছেন। লং টাইম। তারপর যখন আমি দেখলাম যে এই সেক্টরে আপনার খাবার খরচ নাই, মানে খরচটা তো চ্যালেঞ্জ। আপনার খরচ যদি কম হয় সেক্ষেত্রে আমি কমে বিক্রি করতে পারবো, এই একটা চিন্তা ভাবনা। আর একটা বিষয় খেয়াল করছি যে কোনটা রোগ কম, এই প্রাণীটার রোগ খুবই কম, মানে নাই বললেই চলে। আমার এখানে লাস্ট কবে ডাক্তার আছে আমার খেয়াল নাই, এবং ডাক্তার নির্ভরযোগ্য না। আমি নিজেই মোটামুটি সব কিছু করতে পারি। দেশে আসলেন কবে? আসছি 2022 সালে। 22 সালে। জি। দেশে আসার পরে এগ্রিকালচার সেক্টরে অনেক কিছু রয়েছে, বিশেষ করে আপনার মুন্সিগঞ্জ কিন্তু গবাদি পশু প্রচুর পরিমাণে লালন পালন হয়। জি। অনেকে বড় বড় ফ্যাটেনিং ফার্ম করছে, অনেকে গাভীর ফার্ম করছে। সেসব না করে এই যে গাড়লের দিকে মনোযোগ কিভাবে গেল? মনোযোগটা ওই যে বললাম যে এর খাবার খরচ কম, এবং আমার এখানে চারণভূমি আছে। আমি আমার সুবিধা অনুযায়ী নিজেকে এটার সাথে অ্যাটাচ করছি। আমার দুইটা ছিল, দুইটা এই জন্য ছিল, আমি আগে বুঝতে চাইছি যে এগুলাতে আসলে যেরকম দেখি ওইরকম কিনা, এটা বোঝার জন্য। আমি শুরুতেই বেশি করে নিয়ে আসিনি, আমি অল্প দিয়ে শুরু করছি। 6 মাস আমি পালছি, আমার ওয়ার্কশপ আছে, বিজনেস আছে, ওইখানে আমি বাইদা রাখছি, বাইদা খাবার খাওয়াইছি, চারণভূমিতে নিজে নিয়ে গেছি, সব কিছু অবজারভেশন করছি, সব ঠিক আছে। তারপর আমি বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করছি এবং বাণিজ্যিকভাবে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমি এখন সাকসেস। দুইটার পরে আরো কতগুলো সংগ্রহ করছেন? দুইটার পরে আমি 22টা নিয়ে আসছিলাম, তারপরে আপনার আরও 34টা নিয়ে আসছি, তারপর থেকে আমার আর নিয়ে আসতে হয়নি। 3 বছরে প্রায় কতগুলো হয়েছিল আপনার এখানে? আমার এখানে 310 পিস হয়েছিল। 10 পিস? জি। কিছু সেল হয়ে গেছে? সেল হয়েছে, এর ভিতরে তো সেল হয়েছে, অনেক সেল হয়েছে। আচ্ছা, এখন তো কন্টিনিউ এটা বাড়তেছে, তাই না? জি, বাড়তেছে। আচ্ছা, যে পরিমাণ এখন আমরা গাড়ল দেখতে পাচ্ছি, এটা তো আর 1 বছর গেলে আরো অনেক হিউজ পরিমাণ প্রোডাকশনে যাবে। আসলে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি, কতগুলো করার ইচ্ছা রয়েছে? আমার লক্ষ্য উদ্দেশ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং বড়। সামনে আমার চিন্তা ভাবনা মহিষ দুম্বা নিয়ে কাজ করা। না, এটা আমি বাড়াবো না, তবে দুম্বা এবং মহিষের দিকে চিন্তা ভাবনা আছে। তো ওইটাও সেম, ওইটারও রোগ কম এবং খাবার খরচ কম। মহিষ সব ধরনের খাবার খেয়ে নিজের গ্রোথ ধরে রাখতে পারে, স্বাস্থ্য ধরে রাখতে পারে। আচ্ছা, যেহেতু প্রবাসে দীর্ঘদিন ছিলেন, গবেষণা করছেন, করার পরে এই গাড়ল পালনে আসলেন, যখন আপনি স্টাডি করতেছিলেন বা যখন আসতেছেন এই সেক্টরটাতে, সেই সময় কোন ধরনের প্রস্তুতি ছিল, এদের রাখার জায়গাটা কেমন করেছেন, সেখানে কেমন ইনভেস্ট হয়েছে, পরবর্তীতে খামারটি করতে কেমন ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টটা এই 2-3 বছরে কত টাকায় পরিণত হয়েছে, এইসব বিষয় যদি একটু বলেন। আমার পরিকল্পনাটা খুবই সূক্ষ্ম ছিল, এবং যারা আপনার দর্শক তাদেরকে আমি বলবো আমার কথা যেন কেউ হালকাভাবে না নেয়। যারা এই সেক্টরে সিরিয়াস তাদের জন্য আমার অনেক পরামর্শ আছে অ্যাজ এ ছোটো ভাই হিসাবে। এই সেক্টরটা সেম একটা যুদ্ধের মতো। এখন বলতে পারেন মমিন ভাই আপনি কি যুদ্ধ করছেন? না, আমি যুদ্ধ করি নাই, তবে আমি উপলব্ধি করতে পারি, যুদ্ধ দেখছি। যুদ্ধ কীরকম? যুদ্ধেতে আপনার জানের ঝুঁকি, আর এই সেক্টরে আপনার টাকার ঝুঁকি। টাকা আর জান কিন্তু পাশাপাশি একটা বিষয়।
জীবন ধারণ করার জন্য টাকার প্রয়োজন। আর দুনিয়া এরকম একটা সিস্টেম আল্লাহ তাআলা তৈরি করছে, দুনিয়াতে চলতে হইলে টাকার প্রয়োজন এবং আখিরাতে চলতে হইলে আমলের প্রয়োজন। তো টাকা ছাড়া কোনো বিকল্প নাই। এই সেক্টরে যারা আসবে তাদেরকে খেয়াল রাখতে হবে যে 1 বছরের ভিতরে আমি 1 টাকাও পাবো না, আমি শ্বশুর বাড়িতে যেয়ে 4-5 দিন থাকতে পারবো না। এই কথাগুলো তাদের জন্য যারা আমার মতো ক্ষুদ্র খামারি, যারা বড় খামারি তাদের কথা ভিন্ন। আমি কক্সবাজার যেয়ে ঘুরতে পারবো না, আমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো না, আমার ফ্রাইডেতে কাজ করতে হবে, শুক্রবারে কাজ করতে হবে, ঈদের দিন কাজ করতে হবে। যদি এগুলা মাইনে নিতে পারে তাহলে তারা যেন এই সেক্টরে আসে। এবং অবশ্যই 1 বছর মানে নর্মাল 10 বছরের সমান, অপেক্ষার 1 বছর নর্মাল 10 বছরের সমান। যারা এগুলা মাইনে কাজ করবো উপরে আল্লাহ, বাকিগুলা কোনো সমস্যা হবে না। প্ল্যানিংটা খুব ভালো ছিল এবং আমার নিয়ত ভালো ছিল, আল্লাহ তাআলা আমার সহযোগিতা করছে। আচ্ছা, আপনি বলছেন যে এদের রোগ বালাই খুবই কম। জি আসলে কি কোনো রোগ হয় না, না কিছু রোগ থাকেই? না, বেসিক রোগ তো থাকবেই। আচ্ছা, রোগ হয় না বলতে এমন কোনো জটিল রোগ হয় না যে আপনার দা নিয়ে বসে থাকতে হয়, একটার পর একটা মারা যাইতেছে আর আপনি জব করতে হইতেছে। এরকম কিন্তু বহু সেক্টর আছে। যেমন ধরেন ছাগল, পোলট্রি, এই যে এগুলা একবার মরা শুরু করলে একবারে আপনার শেষ। ছাগল এরকমও হয়, এরকম আমার কাছে রিপোর্ট আসে বা লোক আসে, ভাই ছাগল দিয়ে তো শুরু করছি, এখন তো ভবিষ্যৎ তো অন্ধকার, ভালো না। তো ওই দিক থেকে সব কিছু বিবেচনা করে আমি এটা বলছি। আমাদের দেশে গারলের থেকে ছাগলের চাহিদা বেশি এবং ছাগল পরিচিত বেশি, তারপর আমি ছাগলে যাইনি। কেন যাইনি? কারণ ওটা খুব রিস্কি। ওটার জন্য এক তো আপনাকে নিজেকে ভালোভাবে ডাক্তারের মতো হতে হবে, ইভেন এদের ম্যানেজমেন্ট করার জন্য ইঞ্জিনিয়ারও বটে হতে হবে, এরকম একটা বিষয়। শেডটা কি প্ল্যান থেকে করলে? বিশাল বড় শেড করেছেন দেখতে পাচ্ছি এবং অনেকটা আধুনিক মানসম্পন্ন শেড করার চেষ্টা করেছেন। শেড সম্পর্কিত কিছু তথ্য দেবেন। শেডের ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি 2টা লালন করে আমি এগুলো পালন শুরু করছি, এতে এটাই বোঝা যায় যে আমি বই পড়ে সাঁতার শিখি নাই, আমি প্র্যাকটিক্যালি সাঁতার শিখছি এবং এগুলা শিখছি। তো আমার পরিকল্পনা অনুযায়ী আমি ডাক্তার নির্ভরশীল না, আমি নিজে এখন আলহামদুলিল্লাহ সব কিছু করতে পারি, অলমোস্ট সব করতে পারি। এখন আমি সেট করছি, আমার পরিকল্পনা বড়, এই জন্য। এখানে কতগুলো গাড়ল রাখা যাবে এই শেডে? এখানে অলমোস্ট 800 থেকে 1000 রাখা যাবে। 1000? জি। আপনি সেই ধরনের পরিবেশ তৈরি করেছেন? জি অনেক টাকা ইনভেস্টও তো হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যেটা জানতে চাইছিলাম, আপনি মোটামুটি প্রথমে 22 পিস, পরে 34 পিস, শুরুটা 2 পিস থেকে, এই যে ইনভেস্টের পর আর তো তেমন ইনভেস্ট এখানে করতে হয়নি? না, আর ওইভাবে ইনভেস্ট করতে হয়নি। আচ্ছা, এই যে পুঁজিটা এখানে ইনভেস্ট করেছেন, এখন প্রায় 300 এর মতো গাড়ল, জি। এই পুঁজিটা এখন কত গুণ বাড়ছে পর্যায়ক্রমে? এটা আসলে আপনার বাড়ছে বলতে আমার পুরাটাই বাড়ছে। যেমন আমি তো শুরু করছিলাম 2 পিস দিয়ে, আর আমার বাইরে ওঠাটার সময়টা খুব কম, মানে 2.5 বছর থেকে 3 বছর এরকম। সো আমার এখানে বাড়তি আছে। আমি যেমন শুরু করছিলাম বলতে গেলে 50,000 টাকা দিয়েই, এখন আলহামদুলিল্লাহ আমার টোটাল অ্যামাউন্ট 57 লাখ। আচ্ছা, আপনি তো দীর্ঘ 10 বছর বাইরে ছিলেন। জি। 10 বছরের পথ চলাটা কি 3 বছরের থেকে কঠিন ছিল, না 3 বছরটা আপনার কাছে সহজ বেশি মনে হচ্ছে? 3 বছরটা অনেক সহজ। সহজ, তাই না? জি। তাহলে যে 10 বছর আপনি সেখানে ছিলেন, সেই 10 বছর দেশে থাকলে আরো কি ভালো করা সম্ভব হতো? ওইটা আল্লাহ পাক ভালো জানে, তবে হ্যাঁ এরকমই ব্যাপারটা আমার কাছে মনে হইতেছে। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে পরিকল্পনা করে, যেমনটা আপনিও করেছেন। অনেকে হয়তো খাতা কলমে লিখতেছে এখনো যে আগামীতে আমি দেশে গিয়ে এটা করব, এমনটা করব, তেমনটা করব। আবার দেশেও অনেক বেকার তরুণ যুবক রয়েছে। বাস্তব অভিজ্ঞতা থেকে একটু বলবেন, আসলে দেশের মাটিকে কাজে লাগিয়ে অ্যাগ্রো সেক্টরে কিছু করা সম্ভব? এই ধরনের আইডিয়াগুলো আপনার কাছে কোনটা সব থেকে বেস্ট মনে হয়, এবং আপনি যেটা করেছেন, যেটা করতেছেন এখন, সেটা কতটা লাভজনক? দেশের উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে? অবশ্যই এটা ফিজিক্যালি করতে হবে, মানে নিজের ফিজিক্যালি থাকতে হবে। যারা বড় খামারি তাদের কথা আমি বলতেছি না, আমি আমার কথা বলতেছি। যারা আমার মতো ক্ষুদ্র ছোট খামারি, তাদেরকে অবশ্যই ফিজিক্যালি থাকতে হবে। ফিজিক্যালি না থাকলে আপনি প্রফিট পাবেন না, এবং যা নিয়ে আসবেন তা আপনি শেষ হয়ে যাবে। এটাই সত্যি, এটাই সিরিয়াস। এই কথা কেউ বলবো না, কোনো ইউটিউবে নাই, কেউ বলেও না, এটাই বাস্তব কথা। আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুতে এই গাড়লের সম্ভাবনা আপনি কি দেখতে পাচ্ছেন? গারলের সম্ভাবনা অবশ্যই ভালো। একটা সময় আসবে যে আপনার ছাগলের জায়গাটা গারলে অর্জন করবে। এর মাংসটা খেতে কেমন, এবং বাজারে এর মাংসের চাহিদা কেমন? আমার এখানে তো মাংসের চাহিদা আলহামদুলিল্লাহ ভালো, অন্য দিকের কথা আমি বলতে পারি না। আর মাংস খুবই সুস্বাদু। আল্লাহ তাআলা আমাকে, যেহেতু আমি আরব দেশে ছিলাম, খাবারের কোনো কমতি আরব দেশে না, এটা সবাই জানে। আমি সব ধরনের মাংসই খাইছি, তবে ওদের ব্যাপারটা একটু ভিন্ন। অনেক, এক তো গন্ধ নাই, দ্বিতীয় খুব নরম মাংস, আচ্ছা, খুব সুস্বাদু। আর সুস্বাদু হওয়ার কারণ আছে, কারণ ওরা তো চারণভূমিতে বিচরণ করে। আমাদের যে দেশি মুরগি, ওইটার যে স্বাদ, অন্য মুরগি তো ওই স্বাদ নাই। তো এইটা যেভাবে চারণভূমিতে লালন পালন করি, এইভাবে যে গলায় দড়ি নাই, ওদের মন মতো খাইতেছে, দেশি ঘাস খাইতেছে, কোনো মানে চাষের ঘাসও না, যে চাষ করছি ওই ঘাস খাইতেছে, ওইটাও না।
ওরা কুদরতিভাবে যে গাছগুলো হয় আমাদের দেশীয় ঘাস ওইগুলো খাইতেছে বাড়তেছে, ওদের গোস্ত স্বাদ হবেই। যেহেতু আপনি একবারে মুন্সিগঞ্জের শেষ সীমানার দিকে রয়েছেন, এখান থেকে আসলে যারা খামার করতে চাচ্ছে বা গাড়ল লালন পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে এবং তাদেরকে কতটা সাপোর্ট সহযোগিতা করার ইচ্ছা রয়েছে? বিশেষ করে অনেকে গাড়ল সংগ্রহ করতে চায় কিন্তু ওই ধরনের বিশ্বস্ত সোর্স পায় না। যারা নতুন তাদেরকে তো আমি প্রথমত সতর্ক করি, এটাই আমার কাজ। আমি কেনার জন্য উদ্বুদ্ধ করি না, আমি সতর্ক করি। তারা যদি আমার কথার সাথে একমত হয়, সতর্কতা অবলম্বন কইরা তারপর আগাইতে চায়, তাহলে তাদেরকে আমি ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এই সেক্টর যেমন রিস্ক, এই সেক্টরে প্রফিট অন্যরকম, মানে আপনার সব দুঃখ ভুলাই দিবে এরকম প্রফিট আছে, এটাই সত্যি। তো যারা এখান থেকে নিতে চায় নিতে পারে, খামার তৈরি করতে পারে। যারা নতুন তারা একবার না 10 বার ভাবুক, এটা আমি বলি। আর যারা করতেছে তারা তো করতেই আছে, তারা তো সব জানে। ভবিষ্যতের পরিকল্পনাটা কি করতেছেন? ভবিষ্যৎ আমার যেহেতু শুরুতে চিন্তা ভাবনাটা খুব গভীরভাবে আমি চিন্তা করে নিছি, এখন আমার জন্য স্বচ্ছ, আমার জন্য এটা খুবই ক্লিয়ার, আমার জন্য খুবই সহজ। যদি আল্লাহ পাক চায়, আমি চাইলে এই সেক্টরে রাজ করতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি যদিও একটা প্রশ্ন কখনো কাউকে করি না, আপনাকে একটা প্রশ্ন করব। সেটি হচ্ছে, আপনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, সেখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়তো মাসিক পেয়েছেন। এই দেশে এসে এখানে এগুলোর সাথে লেগে আছেন, পরিশ্রম করতেছেন। এখান থেকে মাসিক যদি আমরা হিসাব করি অথবা বছর শেষে কেমন আয় করা সম্ভব বা কেমন আয় হচ্ছে, সব মিলে কেমন আছেন আপনি? আপনি তো প্রশ্ন করেন না, আমিও বলি না, এখন বলেই দিতেছি আপনি যেহেতু প্রশ্ন করছেন। শুরুতে আমার বাইরে তেমন অ্যামাউন্ট ছিল না, মানে স্যালারি ভালো ছিল না, 35,000 40,000 ছিল। কিন্তু শেষের দিকে আমার অ্যামাউন্ট খুবই ভালো ছিল, আমার নিজের বিজনেস ছিল, নিজের কার ছিল, এখনও ড্রাইভিং লাইসেন্স আছে এবং মেয়াদও আছে ওইটার। দুবাইয়ের যেহেতু ড্রাইভিং লাইসেন্স একটু ভ্যালু আছে, তো আমার অলমোস্ট 1 লাখ প্লাস ছিল স্যালারি। দেশে যেহেতু ব্যবসা আছে, ওইটার সাপোর্ট এবং এই দিকে তো আমি নতুন করে শুরু করছি, দুইটা মিলে আমি আর বাইরে যাই না এবং বাইরের থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমাদের দেশে অসংখ্য বেকার তরুণ যুবকরা রয়েছে যারা প্ল্যান করে ব্যবসা হিসেবে কি করবে। আপনার যদি এই ধরনের প্লেস থাকে, আপনি এই ধরনের আইডিয়াগুলো সিলেক্ট করতে পারেন। পাশাপাশি প্রবাসী ভাইরাও কিন্তু প্রবাস থেকে বসে বসে আমাদের এই প্রোগ্রামগুলো দেখে নিজেরা সিদ্ধান্ত নেয় অ্যাগ্রো সেক্টরে কিছু করার, যেমনটা মমিন ভাই করেছে। আপনারা এই ধরনের একটা বিজনেস আইডিয়া পেশা জীবনে নিতে পারেন, যেটা করে আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখা হবে। মমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিলেন। ব্যস্ততার মাঠে আসছেন, আমরা সরাসরি মাঠে আপনার সাথে দেখা করতে চলে আসছি। আমরা চাই যে আপনার এই দেশ ও মাটি এগ্রো আগামীতে ভালো করবে, আপনি ভালো করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।